গ্রেফতারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসান। আজ সকাল ১০টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল ৭টায় শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদিকে আদালতে নিয়ে যায় পুলিশ। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাহদিকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহদি হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। জেলা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং শনিবার রাতে তাকে আটক করে। পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাড়ি থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এরকম কখন সুখ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ। ঝিনাইদহে শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়েছে। এই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গেল রাত ১টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় বড়দাহ পুরাতন ব্রিজে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে যশোর থেকে একটি ডাল বোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকায় বড়দাহ পুরাতন ব্রিজের উপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মোবারক হোসেন ও সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুণ্ডা গ্রামে। মাদারীপুরে ঘন কুয়াশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল ৮:৩০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলার সামাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজৌর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, দুর্ঘটনায় ঘাতক গাড়িটিকে উদ্ধার বা শনাক্ত করা যায়নি। নিহতের লাশ রাজৌর হাসপাতালে আছে। পরিবারের সদস্যদের আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে। টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৩ গ্যাস ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে করটিয়া ইউনিয়নে বিভিন্ন গ্যাসের দোকান ও ডিপো পরিদর্শন করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও সিলিন্ডার সংরক্ষণের অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করে ভোক্তা অধিকার। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। নওগাঁর পত্নীতলায় যাত্রী সেজে চালককে বেঁধে ইজি বাইক ছিনতাইয়ের ঘটনায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রাতে পোরশা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার রাতে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল সদর থেকে ইজি বাইকটি ভাড়া করে পত্নীতলার বেলঘরিয়া এলাকায় নিয়ে চালককে মারধর ও হাত পা বেঁধে গাড়িটি ছিনতাই নেয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল জানান, চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ধামরাইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫টি ভারতীয় মহিষ ও একটি 3 হুইলার সহ 4 চোরা কারবারিকে আটক করেছে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন। সকালে উপজেলার বিহারীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯,২৩,০০০ টাকা। এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ১,৪৫,৪৬,০০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। সকাল 10:30টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাট, রসুলপুর, চর কিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ঘাটনল সহ তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অংশগ্রহণ করে। জব্দকৃত জালগুলো বাজার মূল্য আনুমানিক 1.5 কোটি টাকা বলে জানায় কোস্ট গার্ড। জব্দ করা অবৈধ জালসমূহ গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী নষ্ট করা হয়। সেন্ট মার্টিনের সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে মায়ানমারের পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেল সহ 18 জন পাচারকারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, প্রথম অভিযানে প্রায় 3 লক্ষ টাকা মূল্যের 600 বস্তা সিমেন্ট সহ 11 জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়। অপর অভিযানে মায়ানমারের নাগরিক 7 জনকে আটক করা হয়, যাদের কাছে প্রায় 1,80,000 টাকা মূল্যের 1,500 লিটার ডিজেল পাওয়া যায়। আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামাল ও বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে। কোস্টগার্ড জানায়, ভবিষ্যতে পাচার ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় সংঘটিত একাধিক অগ্নিসংযোগের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার রাউজান ও রাঙ্গুনিয়া থানা পুলিশের যৌথ অভিযানে রাঙ্গামাটির কলেজ গেট এলাকা থেকে মোহাম্মদ মনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, অগ্নিসংযোগের ঘটনাস্থল থেকে উদ্ধার করা উস্কানিমূলক ব্যানারের সঙ্গে গ্রেফতারকৃত আসামির বসতঘর থেকে পাওয়া প্লাস্টিকের বস্তার মিল পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতা ও ব্যক্তিগত ক্ষোভের জেরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের কথা স্বীকার করে আসামি। পুলিশ আরও জানায়, সামাজিক সম্প্রীতি বিনষ্ট ও শত্রুপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়। চট্টগ্রামকে একটি আধুনিক ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে ছোটবেলা থেকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় সুন্না স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রফেসর ডক্টর নুকম আকবর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এম.এ. মালেক, মাওলানা আবদুল্লাহ ও স্কুলের প্রিন্সিপাল সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। সাধারণ মানুষের শীতের কারণে জবুথবু হয়ে পড়ে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে লক্ষাধিক চা শ্রমিকের দুর্ভোগ বেড়ে চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। রাজধানীতে সকালে কুয়াশা শনিবারের মতো ছিল না। গতকাল দুপুরের দিকে ঢাকায় রোদের মুখ দেখা গিয়েছিল কিছু সময়ের জন্য। আজ সকালেই ঢাকায় রোদ উঠেছে, তবে ঢাকায় আজ তাপমাত্রা কমেছে। আবহাওয়াবিদরা বলছেন, রাজধানী সহ দেশের অন্যত্র শীতের প্রকোপ খানিকটা বাড়তে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস আর দুপুর অবধি সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়ে চলেছে। ফলে সকাল থেকে কাজে বের হওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে লক্ষাধিক চা শ্রমিকদের দুর্ভোগ বেড়ে চলেছে। যশোরের আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যশোরের প্রত্যন্ত অঞ্চলে ঘন কুয়াশা থাকায় সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে, যা অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। 250 শয্যা যশোর জেনারেল হাসপাতালে শিশু রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। ঠান্ডাজনিত রোগীর বাড়তি চাপ রয়েছে।
কুড়িগ্রামে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের সাথে উত্তরীয় হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিকের পরিবেশ। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতে কাঁপছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। রবিবার সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। সাধারণ মানুষ শীতের কারণে জুবুথুবু হয়ে পড়ে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জের সাদাতপুর থেকে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি জাকারিয়া মাহমুদ। এই মুহূর্তে কিন্তু চলছে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ। উত্তর অঞ্চলে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহের কারণে কিন্তু সিরাজগঞ্জ জেলায় বইছে কিন্তু হিমেল বাতাস এবং ঘন কুয়াশা কিন্তু ঢাকা রয়েছে সিরাজগঞ্জ। আমি এখন রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। এই অঞ্চলে কিন্তু প্রচন্ড শীত অনুভূত হচ্ছে এবং সেই শীতে চাদরে কিন্তু ঢাকা পড়ে রয়েছেন, কুয়াশার চাদরে। এখন পর্যন্ত সকাল গড়িয়ে দুপুর শেষে কিন্তু এই শীত এবং কনকনে যে ঠান্ডা সেটি কিন্তু অনুভূত হচ্ছে। এবং বিশেষ করে এই অঞ্চলের শীতার্থ, বিশেষ করে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু প্রচুর ভোগান্তিতে রয়েছেন এবং শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তাদের রোগের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। আমরা হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু শীতজনিত রোগের সংখ্যা কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেছেন। জানতে পেরেছি যে সিরাজগঞ্জের এই অঞ্চলে কিন্তু ব্যক্তিগত সামাজিক সংগঠন কিংবা রাজনৈতিক কোনো সংগঠন থেকে তেমন কোনো শীত বস্ত্র বিতরণের কোনো খবর পাওয়া যায়নি। তবে এই তীব্র শীতে কিন্তু জনজীবন রয়েছেন যথেষ্ট বিপর্যস্ত। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে শীতের সর্বশেষ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের ঘাটাইলে গত কয়েকদিন ধরে প্রচণ্ড শীত ঝেঁকে বসেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হতদরিদ্র শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও মেঘের কারণে গত 4 দিন ধরে দিনের বেলায় নেই কোনো সূর্যের দেখা। তাপমাত্রা কম থাকায় ঠান্ডার প্রকোপ দ্বিগুণ বেড়ে গেছে। অনেকে খড়কুটা জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে। উপজেলার বিভিন্ন ফুটপাতের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন কম দামে শীতের গরম কাপড় কিনতে ভিড় করছে। হাড় কাঁপানো শীতে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই শীতে, প্রচন্ড শীতে আমাদের চলাফেরায় খুব সমস্যা। সকালবেলা দোকান করে সারাদিন ব্যবসা করে যেখানে 10-15 হাজার টাকা সেল দিতাম, এখন সেখানে 5 হাজার টাকা সেল হয়। প্রচন্ড তীব্র শীতে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। প্রচন্ড শীতের কারণে মানুষ এখন খুব বিপর্যয়ের মুখে আছে শীতের এই প্রখর শীতের কারণে। ঢাকার কেরানীগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের ঝাউচর মন্নাফ ব্যাপারী জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল শেষে প্রায় 5 শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি। শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী সজীব ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 2 সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। বরিশালের গৌরনদীতে 2 শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ ও বই বিতরণ উৎসব কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তারাকপি কটকস্থল নুরানি হাফেজি মাদ্রাসায় সকালে কোরআন ও বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহতামিম হাফেজ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ঈশা, মাওলানা আলম সহ অন্যান্যরা। 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানা শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বেলা 12টার দিকে গাজীপুরের
কালিয়াকৈর উপজেলা শফিপুর এলাকায় এই ঘটনা ঘটে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেতন পাবো 3 মাসের, আমগো বাড়িওয়ালা বাড়ি থেকে বাইর করে দেয়। এখন আমরা এমন পর্যায়ে গেছি, এই জন্য আমরা রাস্তায় নামছি। রাস্তা নামা ছাড়া আর কোনো আমাদের বুদ্ধি নাই। আমরা খাইতে পারি না, দোকান বাকি দেয় না আমাদের, তাহলে আমরা রাস্তায় না খারে কি করবো? যারা ঊর্ধ্বতম কর্মকর্তা ছিল ওরা আপনার ডেট একটার পর একটা ডেট দিতে দিতে ওরা নিজেই পলায় গেছে। চট্টগ্রামে 3টি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের 7 প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসক কার্যালয় চট্টগ্রাম 6 রাউজান, চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম 12 পটিয়া আসনের মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম 7 আসনের সমর্থনকারীর স্বাক্ষর ও আয়কর সংক্রান্ত তথ্য না থাকায় এবি পার্টির প্রার্থী আব্দুর রহমানের মনোনয়ন বাতিল হয়। একই আসনে দলীয় মনোনয়ন সঠিক না থাকায় গণ অধিকার পরিষদের বেলাল উদ্দিন ও সিপিবির প্রার্থী প্রমোদ বরণ বড়ুয়ার মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম 12 আসনে ঋণ খেলাপি হওয়ায় এলডিপির প্রার্থী এম ইয়াকুব আলী এবং দলীয় মনোনয়ন ত্রুটির কারণে জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী মনোনয়ন বাতিল হয়। এছাড়া 1% ভোটারের তথ্য যাচাইয়ের অসঙ্গতির কারণে 2 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। কুমিল্লা জেলার 11টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই বাছাই শেষে মোট 76 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। একই সঙ্গে বিভিন্ন ত্রুটি ও বিধি লঙ্ঘনের কারণে 31 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় জানায়, কুমিল্লা জেলার 11টি সংসদীয় আসনে এবার মোট 107 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদিকে যাচাই বাছাইয়ের সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা 9 লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনে। এই আসনে মোট 13টি মনোনয়নপত্র দাখিল করা হলেও এর মধ্যে 8টি মনোনয়ন বাতিল করা হয়। কুমিল্লা 11-14 গ্রাম সংসদীয় আসন, এই আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় 8টি এবং একটি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার 6টি আসনে মোট 35 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং 11 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে খুলনা 1, 2, 4, 5, 6 আসনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসম জমশেদ খন্দকার বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন। এছাড়া খুলনা 3 আসনের রিটার্নিং অফিসার ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা 3 আসনে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন। খুলনার 6টি আসনে মোট 46 জন প্রার্থী তাদের মনোনয়ন সংগ্রহ করেছিল। এর মধ্যে খুলনা 1 আসনে 10 জন, খুলনা 2 আসনে 4 জন, খুলনা 3 আসনে 9 জন, খুলনা 4 আসনে 4 জন, খুলনা 5 আসনে 4 জন এবং খুলনা 6 আসনে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সরকারি রিটার্নিং অফিসার সহ প্রার্থী ও প্রার্থীর পক্ষে প্রতিনিধিরা বৈধ প্রার্থীদের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন। বৈধ হয়েছে 10টি এবং বাতিল হয়েছে 3টি। খুলনা 2 সংসদীয় আসন যেটি আজকে হয়েছে সেখানে মনোনয়নপত্র আমরা 4টি পেয়েছিলাম, 4টি বৈধ হয়েছে, কোনো বাতিল নেই। খুলনা 3 যেটি রিটার্নিং অফিসার আলাদা ছিলেন, সেই খুলনা 3-এর তথ্য হলো সেখানে টোটাল মনোনয়নপত্র ছিল 12টি, 12টির মধ্যে বৈধ পাওয়া যায় 9 জনকে এবং বাতিল হয়ে যায় 3টি মনোনয়নপত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর 6টি আসনের মধ্যে 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসে যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই নওগাঁ 1, নওগাঁ 2 ও নওগাঁ 3 এই 3টি আসনের 22 জন প্রার্থীর মধ্যে বৈধ ঘোষণা করা হয় 15 জনকে। মনোনয়ন বাতিল করা হয়েছে 5 জন প্রার্থীর এবং স্থগিত করা হয়েছে 2 জন প্রার্থীর। বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা স্বতন্ত্র ও এবি পার্টির। মনোনয়নপত্র যাচাই বাছাই করে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 27-3 উলিপুর আসনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব সালেহীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
গত 2 তারিখে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য মনোনয়ন স্থগিত করে আজ দুপুর পর্যন্ত সময় দিয়েছিলেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজু অন্নপূর্ণা দেবনাথ। আজ দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজু অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রাম 3 আসনের প্রার্থী জামাতের আমির সাধারণ সম্পাদক সহ নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে চূড়ান্তভাবে প্রার্থিতা বাতিল বলে ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসক বলেন, নির্দিষ্ট সময়ের পরে কোনো কাগজ জমা নেবার এখতিয়ার নেই, কোনো প্রকার আইনের ব্যত্যয় না হওয়ার কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জে 3টি আসনে প্রার্থীদের কাগজপত্র যাচাই বাছাই শেষে বিএনপি, জামাত জোট ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের 18 জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমুল আরা সুলতানা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থিতা ঘোষণা করেন। যাচাই বাছাইয়ের কাগজপত্র ত্রুটি থাকায় মানিকগঞ্জে 3টি আসনে স্বতন্ত্র, বিএনপির স্বতন্ত্র এবং জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের 9 জন প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। যাচাই বাছাইয়ের সময় প্রার্থী ও প্রার্থী সমর্থক সহ র্যাব পুলিশ উপস্থিত ছিলেন। নেত্রকোনা জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে দাখিল করা বিভিন্ন দলের 30 প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা। গত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 5টি আসনে 30 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়। তার মধ্যে 22 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময় স্থগিত করা হয় 3 জন ও বাতিল বলেও গণ্য করা হয় আরও 5 জনের মনোনয়ন। জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন ও যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে তারা বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের মনোনয়ন বৈধ বলে গণ্য হবে। বরগুনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা 1 ও বরগুনা 2 আসনের সকল প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। 2টি আসনের 18 জন মনোনয়নপত্র দাখিলকারীর মধ্যে 13 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোসাম্মদ তুস্তিমা আক্তার। এ সময় বরগুনা জেলা বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 25 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া 10 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক SM মেহেদী হাসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী MA গোফরান, লক্ষ্মীপুর 2 রায়পুর ও সদরের একাংশ অংশের আসনে গণ অধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্লাহ, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর 3 আসনে JSDর প্রার্থী হারুনুর রশিদ, NPPর সেলিম মাহমুদ এবং লক্ষ্মীপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী আনম মঞ্জুর মোর্শেদ, শরাফুদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার 11টি সংসদীয় আসনের মধ্যে আজ শেষ দিনে 4টি আসনে মনোনয়ন যাচাই বাছাই চলছে। আজ সকাল 10টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ বাছাই কার্যক্রম। এর মধ্যে ময়মনসিংহ 8, 9, 10 ও 11 এই 4টি আসনে এখন পর্যন্ত 6 জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে দাখিলকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ আসনে 1 জন ও ময়মনসিংহ 9 নান্দাইল আসনে 5 জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর আগে গত 2 দিনে 11টি আসনের মধ্যে 7টি আসনে 16 জনের মনোনয়ন বাতিল ও 1 জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
ফরিদপুরে ভাঙ্গায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে ইউপি বিএনপি নেতা আনোয়ার হোসেন আনোর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং দেশ, জাতি এবং গণতন্ত্রের মুক্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বড়জলা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাবুল। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান কবির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহানগর বিএনপির নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে। বিকেলে শহরের বরফকল মাঠে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুর আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শৌকু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয়রা। চাঁদপুরের মতলব উত্তরের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার চ্যাংরারচর পৌর অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল হক সরকারের আয়োজনে দোয়া মাহফিলে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঢাকার ধামরায়ে শ্রীরামপুর সুতিপাড়া জুনিয়র খেলার মাঠের জন্য 4তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা SDI এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন সহ আরও অনেকেই। চট্টগ্রামে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সালমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মোহাম্মদ কামরুল ইসলাম। উদ্বোধক ছিলেন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন SM আজিজ সহ অন্যান্যরা। একটা